আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের নন মেজর ফিজিক্স 3 আপনি পরীক্ষার আগ মুহূর্তে কিভাবে প্রিপারেশন নেবেন এবং কিভাবে ভালো একটা প্রস্তুতি নেবেন সেই বিষয়সমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ নন মেজর ফিজিক্স 3 হিউজ পরিমাণ বড় একটা সিলেবাস। তো এই সিলেবাস অনেক স্টুডেন্ট পরীক্ষার আগ মুহূর্তে আপনার টোটালি কমপ্লিট করতে আপনার অনেক হিমশিম খেয়ে যায়। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে নন মেজর ফিজিক্স 3 কিভাবে অল্প সময়ে একটা গোছানো প্রস্তুতি নেবেন সেই টপিক সমূহ বা সেই বিষয়সমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমি বলে নেই যে অনার্স দ্বিতীয় বর্ষের নন মেজর ফিজিক্স 3 তথা আদার্স যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের আমার তৈরি পেইড সাজেশন এবং সলিউশন নিতে চাইলে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01316271902। এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। শুধু সাজেশন যদি নিতে চান তাহলে পার সাবজেক্ট অর্থাৎ এক বিষয় ৭০ টাকা করে, সলিউশন সহ নিলে এক বিষয় ৭০ প্লাস ১৩০ ইকুয়াল ২০০ টাকা খরচ পড়বে। এটা একদম ফিক্সড প্রাইস। তো আমার পেইড সাজেশন যদি আপনি টোটালি ভালোভাবে কমপ্লিট করতে পারেন এখান থেকে ইনশাআল্লাহ আশা করা যায় ৭০ থেকে ৯০% মার্ক কমন পাবেন ইনশাআল্লাহ। ৭০ থেকে ৯০% মার্ক কমন পাবেন ইনশাআল্লাহ। অনার্স দ্বিতীয় বর্ষের আমি শুধুমাত্র ইংরেজি এবং রসায়ন ব্যতীত বাকি সকল সাবজেক্টের সাজেশন দিয়েছি। অর্থাৎ মেজর 3টা আছে, ক্যালকুলাস 2, অর্ডিনারি, ফরট্রান প্রোগ্রামিং, নন মেজর ফিজিক্স 3 এবং স্ট্যাটিস্টিক্স 2 অর্থাৎ পরিসংখ্যান 2 যেটা, এই 5টা সাবজেক্টের সাজেশন আমি অনার্স দ্বিতীয় বর্ষে দিয়ে থাকি। তো এই পেইড সাজেশন যদি নিতে চান যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে 01316271902। শুধু সাজেশন যদি নিতে চান পার সাবজেক্ট অর্থাৎ এক বিষয়ে ৭০ টাকা করে খরচ পড়বে, সলিউশন সহ নিলে ৭০ প্লাস ১৩০ ইকুয়াল ২০০ টাকা খরচ পড়বে। এটা একদম ফিক্সড প্রাইস। আমার পেইড সাজেশন যদি আপনি ভালোভাবে কমপ্লিট করতে পারেন এখান থেকে ইনশাআল্লাহ ৭০ থেকে ৯০% মার্ক কমন পাবেন ইনশাআল্লাহ। এই ভিডিওটা যখন আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব, ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিংক দেওয়া থাকবে, প্রয়োজনে আমার ফেসবুক আইডিতেও যোগাযোগ করতে পারেন। তো এখন আমরা মূল আলোচনায় যাব। প্রথমে আমরা আলোচনা করব যে নন মেজর ফিজিক্স 3 আপনার মান বন্টন, তারপর প্রশ্নের কিভাবে সেট আপ করা থাকবে এবং ক্রেডিট সময় নিয়ে আলোচনা করব। তো নন মেজর ফিজিক্স 3 মূলত 4 ক্রেডিট অর্থাৎ 80 মার্কের পরীক্ষা হবে। 4 ক্রেডিট অর্থাৎ 80 মার্কের পরীক্ষা হবে, যেখানে সময় পাবেন আপনি 4 ঘন্টা। এই নন মেজর ফিজিক্স 3 আপনি 3টা পার্টে প্রশ্ন বিভক্ত থাকবে, একটা ক বিভাগ, একটা খ বিভাগ এবং আরেকটা গ বিভাগ। ক বিভাগে প্রশ্ন থাকবে আপনার 12টা, উত্তর করতে হবে 10টা। প্রতিটা প্রশ্নের জন্য মার্ক 1, 10টা প্রশ্নের জন্য মার্ক হলো 10। খ বিভাগে প্রশ্ন থাকবে 8টা, উত্তর করতে হবে 5টা, প্রতিটা প্রশ্নের জন্য মার্ক 4, 5টা প্রশ্নের জন্য মার্ক হলো 20। গ বিভাগে প্রশ্ন থাকবে 8টা, উত্তর করতে হবে 5টা, প্রতিটা প্রশ্নের জন্য মার্ক 10, 5টা প্রশ্নের জন্য মার্ক হলো 50। এই হলো 50 আর 20 70 আর 10 এই হলো আপনার 80 মার্কের পরীক্ষা। এই হলো আপনার 80 মার্কের পরীক্ষা। তো দেখেন 80 মার্কের মধ্যে গ বিভাগে কিন্তু 50 মার্ক, অর্থাৎ আপনাকে প্রিপারেশন নিতে হবে গ বিভাগ কেন্দ্রিক। অর্থাৎ গ বিভাগের প্রশ্নগুলোতে আপনার মেইনলি বেশি ফোকাস দিতে হবে। গ বিভাগের প্রশ্নে যদি কমন না পান বা গ বিভাগের পরীক্ষা যদি খারাপ হয় তাহলে হাজার চেষ্টা করলেও কিন্তু আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না। কারণ গ বিভাগে 80-র মধ্যে 50 মার্কই হলো গ বিভাগে। এখন অনেক স্টুডেন্ট প্রশ্ন করে যে 80 মার্কের মধ্যে কত পেলে এ প্লাস, কত পেলে আপনার ফার্স্ট ক্লাস বা কত পেলে পাস মার্ক, এই বিষয় নিয়ে আলোচনা করব। এই 80 মার্কের মধ্যে যদি আপনি ইনকোর্স ব্যতীত 65 থেকে 68 মার্ক উঠাইতে পারেন, ইনকোর্স ব্যতীত যদি 65 থেকে 68 মার্ক উঠাইতে পারেন তাহলে আপনি এ প্লাস পাবেন ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো 65 থেকে 68 কেন? কারণ এক এক কলেজে ইনকোর্স মার্কের সিস্টেম এক এক রকম। সরকারি কলেজগুলোতে ইনকোর্স মার্ক কম দিয়ে থাকে, বেসরকারি কলেজগুলোতে তুলনামূলক ইনকোর্স মার্ক বেশি দিয়ে থাকে।
তবে ওভারঅল বা অ্যাভারেজের যদি চিন্তা করি 80-র মধ্যে ইনকোর্স বাদে 65 থেকে 68-র মধ্যে মার্ক পেলে আপনি সহজে এ প্লাস পাবেন ইনশাল্লাহ। 45 পালে ফার্স্ট ক্লাস পাবেন, 80-র মধ্যে ইনকোর্স বাদে 45 পালে ফার্স্ট ক্লাস এবং 32 পালে পাস করবেন। তো জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমান অর্থাৎ রিসেন্ট নিয়ম অনুযায়ী লিখিত এবং ইনকোর্স মিলে আপনি 32 পেলে পাস করবেন ইনশাল্লাহ। সাপোজ কলেজ থেকে আপনাকে যদি ইনকোর্সে 15 দেওয়া থাকে, 15 দেয়, আপনি লিখিত যদি 25 উঠাইতে পারেন তাহলে 15 আর 25 টোটাল 40 পালেই পাস করবেন। লিখিত এবং ইনকোর্স মিলে দুটো মিলে 40 পেলেই পাস করবেন। বা ইনকোর্সে যদি 20 দেয়, লিখিত যদি 20 উঠাইতে পারবেন, দুটো মিলে 40 পেলে আপনি পাস করবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় যদিও এই নিয়মটা অনেক আগে থেকে ফলো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অনেক আগে থেকে এই সিস্টেমটা চালু হয়েছিল, তবুও অনেক স্টুডেন্টদের মনে প্রশ্ন বা সংশয় জাগে যে তাহলে এত ফেল কি জন্য করে, যদি লিখিত এবং ইনকোর্স মিলে পাস করে তবুও এত ফেল কি জন্য করে। এটা নিয়ে স্টুডেন্টদের অনেক প্রশ্ন আছে, অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। তবে আমি বেশ কিছুদিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয় যিনি বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক স্যার আছে এনামুল করিম স্যারের সাথে আমি যোগাযোগ করছিলাম, স্যারের কাছে এই প্রশ্নটা আমি রাখছিলাম। স্যারের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম যে লিখিত এবং ইনকোর্স মিলে আপনি 40 পেলেই পাস করবেন। সাপোজ আপনি লিখিত 25, ইনকোর্সে 15, 40 পেলে পাস করবেন। বা ফর এক্সাম্পল আপনি লিখিত পাচ্ছেন 28, ইনকোর্সে পাচ্ছেন 12, তবুও 40 পেলে পাস করবেন। মোট কথা লিখিত এবং ইনকোর্স মিলে 40 পেলে আপনি পাস করবেন। তাহলে দেখেন 65 থেকে 68 মার্ক উঠাইলে কিন্তু এ প্লাস পাচ্ছে। তাহলে 65 থেকে 68 মার্ক উঠাইতে কিন্তু এই হিউজ পরিমাণ এত বড় সিলেবাস আপনি কমপ্লিট করতে পারবেন বা কমপ্লিট করা আপনার জন্য পসিবল। যারা এ টু জেড পড়তে পারবেন তাদের জন্য তো মাশাআল্লাহ অনেক ভালো, কিন্তু যারা এ টু জেড পড়তে পারবেন না তারা কিভাবে পড়বেন সেইগুলো নিয়ে এখন আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা দেখবো যে অধ্যায় সমূহ কি কি আছে সেইগুলা নিয়ে আগে আমরা আলোচনা করব, যে দেখবো যে অধ্যায় কি কি আছে। নন মেজর ফিজিক্স 3-তে 17টা অধ্যায় আছে। 1 নম্বর অধ্যায় হলো চার্জ ও জড়, 2 নম্বর স্থির তড়িৎ ক্ষেত্র, 3 নম্বর স্থির তড়িৎ বিভব, 4 নম্বর অধ্যায় স্থির তড়িৎ ক্ষেত্রের ফ্লাক্স, 5 নম্বর ধারক ও পরাবিদ্যুৎ, 6 নম্বর বিদ্যুৎ প্রবাহ, 7 নম্বর চৌম্বক ক্ষেত্র, 8 নম্বর বিদ্যুৎ চুম্বকীয় আবেশ, 9 নম্বর পদার্থের চুম্বক ধর্মসমূহ, 10 নম্বর হলো অসম প্রবাহ, 11 নম্বর দিক পরিবর্তী প্রবাহ, 12 নম্বর হলো ইলেকট্রনিক্স, 13 নম্বর আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব, 14 নম্বর আলো এবং কোয়ান্টাম পদার্থ বিজ্ঞান, 15 নম্বর তরঙ্গ উপকরণ, 16 নম্বর পারমাণবিক নিউক্লিয়াস, 17 নম্বর হলো তেজস্ক্রিয়তা। তো দেখেন হিউজ পরিমাণ বড় কিন্তু একটা সিলেবাস, 17টা অধ্যায়, একটা দুইটা না 17টা অধ্যায়। তো 17টা অধ্যায় একটা স্টুডেন্টের পক্ষে পড়ে পরীক্ষার হল অব দি প্রিপারেশন নিয়ে যাওয়া এত সহজ বিষয় আসলে না। তো যারা 17টা অধ্যায় কমপ্লিট করতে পারবেন, যারা 17টা অধ্যায় কমপ্লিট করতে পারবেন তাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো। কারণ যারা এ প্লাসের জন্য প্রিপারেশন নেবেন, এ প্লাসের প্রিপারেশন কখনো শর্টকাট ওয়েতে হয় না। এ প্লাস প্রিপারেশন নিতে গেলে অনেক ডিপলি, অনেক বিস্তারিত পড়াশোনা করতে হয়। তো যারা এ প্লাসের জন্য প্রিপারেশন নেবেন এবং 17টা অধ্যায় যারা পড়তে পারবেন তারা অবশ্যই 17টা অধ্যায় পড়বেন। আর যারা এ প্লাসের প্রিপারেশন নেবেন কিন্তু 17টা অধ্যায় লোড নিতে পারতেছেন না, তারা কিভাবে করবেন? তারা বেশ কিছু অধ্যায় বাদ দিয়ে পড়তে পারেন। এখান থেকে চাইলে আপনি 9, 10, 11, 15 এই অধ্যায়গুলো চাইলে আপনি প্রয়োজনে বাদ দিয়ে পড়তে পারেন। যদিও 15 নম্বর অধ্যায়ে তরঙ্গ কোণাতে একটা দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেমন 15 নম্বর অধ্যায়ে তরঙ্গ কোণাতে দেখবেন যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি নামে একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা হিউজ পরিমাণ গুরুত্বপূর্ণ, 1 বছর পর পরে সাধারণত একটা পরীক্ষায় আসে যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বর্ণনা ও প্রমাণ করো। এই প্রশ্নটা এই 15 নম্বর অধ্যায়ে আছে, তরঙ্গ কোণা। চাইলে এই প্রশ্নটা আপনারা পড়ে নিতে পারেন। তাহলে যারা এ প্লাসের জন্য প্রিপারেশন নেবেন 17টা অধ্যায় যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো। যদি 17টা অধ্যায় না পড়তে পারেন তাহলে এই 9, 10, 11 আর 15 এই 4টা অধ্যায় বাদ দিয়ে বাকি 13টা অধ্যায় আপনারা প্রিপারেশন নেবেন এ প্লাসের জন্য। যারা পাস মার্ক বা যারা ফার্স্ট ক্লাসের জন্য প্রিপারেশন নেবেন তাদের জন্য আগে বলি, যারা ফার্স্ট ক্লাসের জন্য প্রিপারেশন নেবেন তারা চাইলে আপনি 1 থেকে 8 নাম্বার পর্যন্ত এখানে আসা 12, 13, 14 এই কয়টা অধ্যায় আপনারা পড়তে পারেন। যারা ফার্স্ট ক্লাসের জন্য প্রিপারেশন নেবেন 1 থেকে 8, 12, 13
আর এই 14 নম্বর অধ্যায়, এই কয়টা পড়বেন। আর যারা শুধুমাত্র পাস করার জন্য পড়বেন, যারা শুধুমাত্র পাস করার জন্য পড়বেন 1 থেকে 8 আর 13 নম্বর অধ্যায়টা ভালোভাবে পড়বেন। আর বিষয়টা আবারও ভালোভাবে ক্লিয়ারলি বলে দিচ্ছি, যারা এ প্লাসের জন্য পড়বেন তারা এই 9, 10, 11 আর 15 এই 4টা অধ্যায় বাদ দিয়ে বাকি 13টা পড়বেন যারা এ প্লাসের জন্য পড়বেন। আর 17টা পড়তে যদি পারেন আলহামদুলিল্লাহ ভালো। যারা ফার্স্ট ক্লাসের জন্য পড়বেন, যারা ফার্স্ট ক্লাসের জন্য পড়বেন তারা 1 থেকে 8 নম্বর অধ্যায়, 1 থেকে 8 নম্বর অধ্যায় পর্যন্ত পড়বেন। এখান থেকে 12 পড়বেন, 13 পড়বেন, 15 পড়বেন, 16 যদি পড়তে পারেন পড়বেন, না পড়তে পারলে কোনো সমস্যা নেই। যারা ফার্স্ট ক্লাসের জন্য প্রিপারেশন নেবেন। আর যারা পাস মার্কের জন্য পড়বেন, যারা পাস মার্কের জন্য পড়বেন তারা যারা শুধুমাত্র পাস মার্কের জন্য পড়বেন 1 থেকে 8, 12 আর 13 এই কয়টা অধ্যায় খুব ভালোভাবে পড়বেন। আরেকটা কথা এখানে খুব ভালোভাবে বলে রাখি, গ বিভাগে অর্থাৎ গ বিভাগে সাধারণত পার্ট আকারে প্রশ্ন থাকবে, একটা প্রশ্ন একটা ম্যাথ থাকবে। গ বিভাগে সাধারণত আপনার পার্ট আকারে প্রশ্ন থাকবে, গ বিভাগে পার্ট আকারে প্রশ্ন থাকবে। ধরেন 10 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন এই যে ক, খ এইরকম বা 1, 2 এইরকম দিয়ে প্রশ্ন থাকবে পার্ট আকারে। ক বিভাগে অর্থাৎ ক নম্বর প্রশ্ন মধ্যে থিওরি থাকবে, খ নম্বর প্রশ্নে ম্যাথ থাকবে। অর্থাৎ গ বিভাগে ম্যাক্সিমাম প্রশ্নে একটা প্রশ্ন একটা ম্যাথ থাকবে। তো ম্যাথ তো আপনি হুবহু কমন পাবেন না, ম্যাথ হুবহু কমন পাবেন না, হয়তো কপাল ভালো হলে 1-2টা হুবহু কমন পেতে পারেন। আপনাকে যে কাজটা করতে হবে, নিয়ম ভালোভাবে শিখতে হবে, নিয়ম ভালোভাবে জানতে হবে। নিয়ম শিখলে এবং জানলে পরীক্ষায় হুবহু কমন না আসলেও সেই নিয়ম অনুযায়ী আপনাকে করে আসতে হবে বা করে আসতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য গ বিভাগে পার্ট আকারে আপনার প্রশ্ন থাকবে এবং মার্কও থাকবে পার্ট আকারে। সাপোজ গ বিভাগে 10 নম্বর প্রশ্নে ক খ আছে, ক নম্বর প্রশ্নে উপবাদ্য আছে, উপবাদ্য ধরেন 6 মার্ক, খ পার্টে আছে হলো ধরেন প্রশ্ন 4 মার্ক। আপনি যদি শুধু ক নম্বর প্রশ্নের উত্তর করেন তাহলে 6 মার্ক পাবেন, খ নম্বর প্রশ্নের যদি উত্তর করেন তাহলে 4 মার্ক পাবেন। যদি ক খ দুইটাই করেন তাহলে আপনি 10 মার্কই পাবেন। অর্থাৎ এই পার্ট আকারে প্রশ্ন থাকলে যে দুটোই প্রশ্নের উত্তর করতে হবে বিষয়টা এমন না। যে পার্টি প্রশ্নের উত্তর করেন না কেন মার্ক আলাদা থাকবে এবং সেই পার্টে যে মার্ক থাকবে ওই মার্ক অনুযায়ী আপনি পরীক্ষায় মার্ক পাবেন। তবে গ বিভাগে ম্যাক্সিমাম প্রশ্নে বিগত বছরের ইতিহাস বা বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলেই দেখবেন গ বিভাগে একটা প্রশ্ন এবং একটা ম্যাথ সাধারণত থাকে। তো ম্যাথ হুবহু কমন পাবেন না, এগুলা নিয়ম ভালোভাবে শিখবেন, নিয়ম ভালোভাবে জেনে বেশি বেশি প্র্যাকটিস করবেন। পরীক্ষার হলে হুবহু কমন না আসলেও সেই নিয়ম অনুযায়ী পড়তে পারবেন। তো এই হলো আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা। আমি যেভাবে বললাম এইভাবে নন মেজর ফিজিক্স দিয়ে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এটার ফলাফল আপনি পরীক্ষার হলেই পাবেন, যে আমার গাইডলাইন বা আমার দিক নির্দেশনা অনুযায়ী যদি পড়াশোনা করেন এটার ফলাফল ইনশাল্লাহ আপনি পরীক্ষার হলেই পাবেন, যে ভাইয়ার গাইডলাইন বা দিক নির্দেশনা অনুযায়ী পড়াশোনা করে কতটা উপকৃত হয়েছে এটা আপনি পরীক্ষার হলে যখন প্রশ্ন হাতে পাবেন তারপরে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই দিক নির্দেশনা বা গাইডলাইন কতটা উপকার হয়েছে। আমি আবারও বলতেছি, অল্প পড়বেন কিন্তু প্রতিদিন নিয়মিত পড়ার চেষ্টা করবেন, যা পড়বেন তার চেয়ে বেশি মনে রাখার চেষ্টা করবেন। আমি যেভাবে বললাম সেভাবে প্রিপারেশন নেন, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।